হ্যালো এভরিওয়ান। দেখতে দেখতে ইংরেজির আজকে আমরা ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। বরাবর মতো তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আমাদের ষষ্ঠ ক্লাস শুরু করার আগে আমরা মনে করতে চাই যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম। দেখো, আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তার মধ্যে জাস্ট আমরা একটু মনে করি যে আমরা ঠিক কি শিখতে পারলাম। আমরা প্রথমেই লেটার থেকে শুরু করেছিলাম, তারপর আমরা দেখলাম ওয়ার্ড, তারপরে দেখেছিলাম সেন্টেন্স, এবং তারপরে দেখেছিলাম সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সবাই একটু মনে করো তো, দেখো তো আসলে আমরা এই জিনিসগুলো শিখেছিলাম সেগুলো আমাদের মাথায় ঘুরতেছে কিনা। আসলে পড়াশোনা দেখার ক্ষেত্রে মাথায় ঘোরার জিনিসটা আসলে খুব কাজে দেয় আর কি। তোমরা চেষ্টা করবা যে যে জিনিসগুলো দেখতেছ এগুলা ঘুমানোর সময় চিন্তা করবো যে আসলে আমি যেটা পড়লাম সেটা আমার মাথায় ঘুরতেছে কিনা। সেটা হচ্ছে বড় জিনিস। এবার আসি, আমরা গত ক্লাসে কিন্তু কিছু টাস্ক দিয়েছিলাম। তোমাদের কি মনে আছে যে আমরা কি কি টাস্ক দিয়েছিলাম? চলো আমরা সেগুলো একটু সলভ করি। গত ক্লাসে আমরা 3টা সেন্টেন্স লিখেছিলাম। আমরা আবার একটু সেন্টেন্সগুলো লিখতে চাই। আমাদের প্রথম সেন্টেন্স ছিল থ্যাংক ইউ ফর ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। মনে আছে? আমাদের দ্বিতীয় সেন্টেন্স ছিল মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং। এবং আমাদের থার্ড সেন্টেন্স ছিল মে আই হেল্প ইউ। এবং আমাদের প্রশ্ন ছিল এটা কোন ধরনের সেন্টেন্স? আমাদের প্রশ্ন ছিল এটা কোন ধরনের সেন্টেন্স, এবং দ্বিতীয় সেন্টেন্সে মে কোন পার্টস অফ স্পিচ, এবং তৃতীয় সেন্টেন্সে মেয়েটাকে কি বলা হয়। এই 3টা প্রশ্ন আমাদের ছিল। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, আর যারা দেওনি, যারা মনে করতেছো যে এটা কি হবে, তো আমরা চলো আমরা উত্তরটা মিলিয়ে নিই। আমরা বলেছিলাম যে সাধারণত আমরা জানি যে যদি মেইন ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ভালো করে খেয়াল করো, আমরা বলেছিলাম মেইন ভার্ব দ্বারা যে সেন্টেন্সটা শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, এই নাম্বারে আমাদের যে সেন্টেন্সটা আছে থ্যাংক ইউ ফর ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, এইখানে থ্যাংক দ্বারা হচ্ছে আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে, এবং থ্যাংক হচ্ছে এখানে মেইন ভার্ব। তো স্বাভাবিকভাবে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলেছি যদি মেইন ভার্বের পরে যদি ইউ থাকে তাহলে সেই সেন্টেন্সটা আর ইম্পারেটিভ না হয় সেটা হয়ে যায় অ্যাসার্টিভ। কি বলেছিলাম? অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সবাই একটু মিলিয়ে দেখো যে আমরা আসলে ঠিক করতে পারলাম কিনা, সবাই আমরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেটা ধরতে পারলাম কিনা। আর এটা ইম্পারেটিভ কখন হতো? যদি থ্যাংক থ্যাংকের পরে যদি ইউ না থেকে অন্য কোনো এখানে আমাদের অবজেক্ট থাকতো, তাহলে তখন আমরা সেটাকে ইম্পারেটিভ বলতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল মে ইউ লিভ লং। এই সেন্টেন্সে মে হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তাহলে মে ইউ লিভ লং, এইখানে মে ইউ লিভ লং এই সেন্টেন্সটাতে কিন্তু এটা আমাদের হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। এবং অপটেটিভ সেন্টেন্সের এই মেটা হচ্ছে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। আমরা গত ক্লাসের গত 2টা ক্লাস আগে কিন্তু আমরা জিনিসগুলো দেখেছিলাম। তারপরে সি নাম্বার আমাদের ছিল মে আই হেল্প ইউ। এই সেন্টেন্সে মে কি? তাহলে মে আই হেল্প ইউ যেহেতু মে দ্বারা শুরু কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই মেয়েটা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। মনে
মনে আছে তোমাদের? এটা ছিল মোডাল অক্সিলারি। তো যারা এই তিনটা আমার সাথে মিলাতে পারছো বা এই তিনটা যাদের যাদের হয়েছে, আশা করছি তোমরা খুব ভালোভাবেই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো এবং বিষয়গুলো বুঝতে পারছো, এবং এটা আসলে দরকার। আর যাদের তিনটাই হয়নি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লেগে থাকো, দেখতে থাকো, অবশ্যই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সবকিছু বুঝতে পারবে। আমরা আজকে শিখবো, আমরা আজকে কি শিখবো বলো তো? আমরা আজকে শিখবো অবজেক্ট। আমরা আজকে শিখবো অবজেক্ট। তোমাদের যদি মনে থাকে, তাহলে আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সের সাধারণত একটা সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হয়ে থাকে। একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এইটা হচ্ছে আমাদের একটা সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার। এবং সেখানে আমি এই জিনিসটা বলেছিলাম যে আমাদের এখানে এক্সটেনশন বলার উদ্দেশ্য হচ্ছে এই এক্সটেনশনে আমাদের অবজেক্ট থাকতে পারে, আমাদের কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা আমাদের অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে যেহেতু আমরা আজকে অবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা দেখব এই এক্সটেনশনে কি থাকলে বা কিভাবে বুঝতে পারবো এই এক্সটেনশনের এই অংশটা কি অবজেক্ট নাকি অন্য কিছু। তাহলে চলো আমরা আজকে শুরু করি। প্রথমেই বলে নিই, আমাদের অনেকে কিন্তু আবার এটা মনে করতে চায় আগে যে সাবজেক্ট, ভার্ব এবং ভার্বের পরে যা থাকবে সেটাকে কিন্তু অনেকে অবজেক্ট মনে করতো। তো তোমরা যদি এখনো সেটা মনে করো, তাহলে আমি বলবো যে তোমরা আসলে অনেকটা পিছিয়ে আছো। তো আমরা এই বিষয়ে আজকে ক্লিয়ার হয়ে যাব যে ভার্বের পরে কি থাকলে বা কিভাবে থাকলে আমরা বুঝতে পারবো এই অংশটা অবজেক্ট। শুরুতেই খুবই কমন এবং নর্মাল রুল, সেটা হচ্ছে যদি আমি ভার্বকে প্রশ্ন করতে হবে আমাকে, যদি আমি ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে, এবং তার জন্য কিন্তু ভার্বটা চেনাটাও জরুরি। তাহলে ভার্বকে হচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে, এবং কি দ্বারা প্রশ্ন করব? প্রথমত আমরা প্রশ্ন করব হোয়াট অথবা কি, মানে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করব, এবং প্রশ্ন করব হোম দ্বারা, হোম অথবা যার বাংলা করলে দ্বারা হচ্ছে কাকে। তাহলে আমরা একটা সেন্টেন্সকে কি অথবা কাকে, অর্থাৎ হোয়াট বা হোম দ্বারা যদি প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাই, তাহলে সেই যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটাকে বলা হবে অবজেক্ট। কি বললাম? হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করার ফলে যদি আমরা কোনো উত্তর পাই, তাহলে সেই উত্তরটাকে বলা হবে অবজেক্ট। চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা কিছু সেন্টেন্স লিখি এখানে। প্রথম সেন্টেন্স লিখলাম হি ইজ আ ডক্টর। আর একটা সেন্টেন্স লিখবো হি প্লেজ ফুটবল। আর একটা লিখি কামাল প্লেজ ইন দ্য ফিল্ড। এবার চলো আমরা হচ্ছে এই তিনটা সেন্টেন্স থেকে অবজেক্ট খুঁজে বের করি, এবং অবজেক্ট খুঁজে বের করার আমাদের প্রথম শর্তে হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। যেমন কি দ্বারা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করতে হবে, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে এর জন্য আমাদের অবশ্যই শুরুতে ভার্বটাকে চেনা জরুরি। তাহলে দেখো আমাদের প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ,
পরের সেন্টেন্সে ভার্ব হচ্ছে প্লেস এবং 3 নম্বর সেন্টেন্সে আমাদের কিন্তু ভার্ব হচ্ছে প্লেস। আমরা নিচ থেকে শুরু করি। এবার দেখো আমি এখানে প্রশ্ন করতে পারি, যেহেতু প্লেস ভার্ব খেলে। তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে কামাল প্লেস ইন দ্য ফিল্ড, কামাল মাঠে খেলে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি ভার্বকে, কামাল কি খেলে, দেখো আমাদের প্রশ্ন করতে হবে কি এবং কাকে দ্বারা। তাহলে প্রশ্ন করলাম প্রথমে কি দ্বারা, কামাল কি খেলে। তবে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে আমাদের মাঠে খেলে, তাহলে সেটা কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু সেই উত্তরটা আমরা পাচ্ছি না। মাঠে খেলে প্রশ্ন করতে হবে কোথায় খেলে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা আসতেছে। বাট কি দ্বারা প্রশ্ন করলে এখানে কিন্তু আমাদের কোনো উত্তর আসতেছে না, তার মানে আমাদের এখানে কোনো অবজেক্ট নাই। অথবা আমরা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি, কাকে খেলে, তো এরকম ভাবেও কিন্তু এটার কোনো উত্তর আসতেছে না, তার মানে আমাদের এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। এই সেন্টেন্সটাতে আসি, হি প্লেস ফুটবল। এখানে কিন্তু তুমি প্রশ্ন করতে পারো যে সে কি খেলে, তাহলে দেখো তুমি যদি প্রথমে কি দ্বারা প্রশ্ন করো এখানে কিন্তু একটা উত্তর আসতেছে আমাদের, সে কি খেলে, সে ফুটবল খেলে। তাহলে এই যে এখানে আমাদের কি দ্বারা প্রশ্ন করার ফলে যে উত্তরটা আসলো, এইটাই হচ্ছে আমাদের অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে এই নাম্বার যে সেন্টেন্সটা, এখানে কিন্তু হি ইজ এ ডক্টর। সে এখন কিন্তু অনেকেই এটা বলতে পারে যে আমি যদি প্রশ্ন করি, সে এটার অর্থ দ্বারা হচ্ছে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার বা সে ডাক্তার হয়। এখন আমি হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে সে কি হয়, এটা প্রশ্ন করলে কিন্তু সে এখানে ডাক্তার হয়, এই উত্তরটা কিন্তু আসে। কিন্তু এটা জেনে রাখতে হবে যে যেহেতু এখানে এই যে ইজ, দেখো ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, বাট এই সেন্টেন্সের মধ্যে আমাদের ইজটাই কিন্তু হচ্ছে মেইন ভার্ব। তো যদি কোনো অক্সিলারি ভার্ব কোনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে সেক্ষেত্রে ওই মেইন ভার্বটাকে, অর্থাৎ অ্যাকচুয়ালি যে অক্সিলারি ভার্ব, ওই ভার্বটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করা যাবে না, হোয়াট দ্বারা প্রশ্ন করা যাবে না। তার মানে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারতেছি না, বা প্রশ্ন করলেও সেটা কিন্তু এক্স্যাক্টলি উত্তরটা আসবে না। সেই কারণে আমরা বলতে পারি যে আসলে এই ডক্টরটা কিন্তু এখানে অবজেক্ট না, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কমপ্লিমেন্ট নিয়ে শিখবো, তো সেই জন্য আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না, সেটা কিভাবে কমপ্লিমেন্ট বা কেন কমপ্লিমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। তবে এটা আমরা আজকে জেনে রাখতেছি যে এইখানে ডক্টরটা আমাদের অবজেক্ট না। তার মানে আমাদের এই তিনটা সেন্টেন্সের মধ্যে আমরা একটা সেন্টেন্স পেলাম আমাদের যেখানে কি আছে, অবজেক্ট আছে। এখানে মজার একটা জিনিস দেখো, যে এইখানে তো শুধুমাত্র আমরা অবজেক্ট লিখলাম। চাইলে যদি কোনো সেন্টেন্স এমন হয় যে একটা সেন্টেন্স অবজেক্ট আছে এবং অবজেক্টের পরে যদি কিছু বসতে চাই, তাহলে সেটা কি বা সেটা কি হবে। দেখো যদি আমি এই সেন্টেন্সটাকেই আরেকটু মডিফাই করে লিখতে চাই, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এইবার দেখো তো, এবার আমরা যদি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করি, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এখন আমি যদি একে প্রশ্ন করি ভার্বকে, সে কি খেলে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটা উত্তর আসছে ফুটবল খেলে। তাহলে আমাদের এই ফুটবলটাই হচ্ছে অবজেক্ট, যেটা আমরা আগেও পেয়েছি। এবং যদি কাকে দ্বারা প্রশ্ন করো তাহলে কিন্তু তার কোনো উত্তর আসতেছে না, তাহলে এখানে আমাদের শুধুমাত্র এই একটাই কিন্তু অবজেক্ট আছে। বাট এই অবজেক্ট থাকার পরে এখানে যদি আমাদের আরেকটা এক্সটেনশন আছে, তোমরা একটু মনে করার চেষ্টা করো তো। আমি বলেছিলাম যে যদি যদি এরকম কোনো প্লেস থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি, এক্স্যাক্টলি আমরা সেটাকে বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস। আমরা কিন্তু শিখেছিলাম যে অ্যাডভার্ব 3 প্রকার হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। এই 3টা জিনিস কিন্তু আমরা জেনেছিলাম গত ক্লাসগুলোতে। তো সেই অনুযায়ী আমাদের এইখানের ইন দ্য ফিল্ড এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তার মানে আমরা বলতে পারি যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে সাবজেক্ট থাকে, এটা তো সাবজেক্ট, আমি এটার পরিবর্তে লিখি, যদি সাবজেক্ট থাকে, তারপর যদি ভার্ব থাকে, এবং তারপর যদি অবজেক্ট থাকে, ওই অবজেক্টের পরে যদি আর কিছু বসতে চায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব। কি বললাম, ওই অবজেক্টের পরে যদি কোনো কিছু আর বসতে চায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা আরেকটা মজার জিনিস বলি, আমাদের যদি কোনো অবজেক্ট আমরা পেয়ে যাই, অবজেক্ট থাকে, তাহলে আমরা
ওই যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা বলতে পারবো ট্রানজিটিভ ভার্ব। কি বলতে পারবো? ট্রানজিটিভ ভার্ব। আমরা ভার্বের বিষয়গুলো নিয়ে আমাদের ভার্বের ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই আলোচনা করবো। জাস্ট এখানে একটু বলে রাখি, যেহেতু প্রসঙ্গত বিষয়গুলো আসতেছে, সেজন্য তোমরা জাস্ট জেনে রাখো যে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আবার এখানে অনেকে বলতে পারো যে আসলে আমরা তো জানতাম যে মেইন যদি কোনো সেন্টেন্সে একটা ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে আমরা সেটাকে মেইন ভার্ব হিসেবে চিনতাম বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে চিনতাম। সমস্যা নেই, আমি তোমাকে বলতেছি না যে এটা মেইন ভার্ব বলা যাবে না বা প্রিন্সিপাল ভার্ব বলা যাবে না। অবশ্যই এটা মেইন ভার্ব। তুমি লিখে রাখতে পারো পাশে দিয়ে যে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আমি জাস্ট এটা বললাম যে আমরা যদি অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্বও বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা শিখে গেলাম যে আমরা কোনো একটা সেন্টেন্স থেকে কিভাবে অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো। এবার চলো আরেকটা সেন্টেন্স একটু দেখি। আমরা আমরা একটা সেন্টেন্স লিখি, হি গিভস মি এ ফ্লাওয়ার। এই সেন্টেন্সটাতে দেখো, আমরা যদি এখন এই সেন্টেন্সটা থেকে অবজেক্ট বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে হবে কি এবং কাকে দ্বারা। তাহলে চলো প্রশ্ন করি, হি গিভস মি এ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছে। তাহলে এখন প্রশ্ন করো, সে আমাকে কি দিয়েছে? তাহলে উত্তর আসতেছে ফুল দিয়েছে। কি আসবে? এ ফ্লাওয়ার, একটি ফুল দিয়েছে, তাহলে অবশ্যই এটা অবজেক্ট। এবার আমি যদি আবার প্রশ্ন করতে চাই, সে কাকে দিয়েছে? আমাকে, তাহলে এইখানে কিন্তু আমাদের একটা উত্তর আসতেছে। তার মানে আমি একটা সেন্টেন্সকে প্রশ্ন করলে কি এবং কাকে দুটা দ্বারাই প্রশ্ন করতে পারবো, এবং দুইটা দ্বারা প্রশ্ন করলে যদি দুইটাই আবার উত্তর পাওয়া যায় তাহলে ওই সেন্টেন্সটা অবজেক্ট। সেন্টেন্সে দুইটাই কিন্তু অবজেক্ট হবে। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে। তবে সব সেন্টেন্সে যে সবসময় দুইটা অবজেক্ট থাকবে নট নেসেসারি। সাধারণত একটা সেন্টেন্সে একটাই অবজেক্ট থাকে, তবে দুইটাও থাকতে পারে। এখন যেহেতু দুইটা অবজেক্ট আমাদের এখানে চলে আসছে, তাহলে এই দুইটা অবজেক্টকে আমরা দুইটা নাম দিব। দুইটা নাম দিব বলতে অবশ্যই দুইটা অবজেক্ট থাকলে তার মধ্যে একটা অবজেক্ট হবে ব্যক্তিবাচক এবং আরেকটা অবজেক্ট হবে বিষয় বা বস্তুবাচক। তাহলে এই যে এইখানে দেখো, আমি যদি বলি মি, এই মি কিন্তু পার্সন বা ব্যক্তিবাচক, ব্যক্তি বললাম। আর এ ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার এখানে হচ্ছে একটা থিং, যে কোনো একটা জিনিস, বিষয় বা বস্তু। আহ, বিষয় বিষয় বা বস্তুবাচক। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে আমরা এইখানে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে তার মধ্যে একটা অবজেক্ট হবে ব্যক্তিবাচক আর একটা হবে বিষয় বা বস্তুবাচক। এখন এই দুইটা জিনিসকে আমরা দুইটা নাম দ্বারা প্রকাশ করি। ব্যক্তিবাচক আমাদের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। কি বলবো? আমরা একটু লিখে দেই। আমাদের ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা বলতেছি ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট দেখলাম। এই দুইটা অবজেক্ট থাকলে এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমি চাইলে তার কিন্তু সিকোয়েন্সটা চেঞ্জ করে দিতে পারি। কেমন? বিষয়টা হচ্ছে এরকম, এখানে যে আমাদের সেন্টেন্সটা ছিল হি গিভস মি এ ফ্লাওয়ার, আমি আবার একটু লিখি এই জায়গাতে। প্রথম সেন্টেন্সটা ছিল হি গিভস মি এ ফ্লাওয়ার, যার অর্থ দাঁড়ায়
সে আমাকে একটা ফুল দিয়েছে। এখন আমি চাইলে তার সিকোয়েন্সটা, অর্থাৎ এই ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন হবে না। সেখানে আমি লিখতে পারি হি গিভস, এই যে এখানে মিটা এখানে আছে আর এ ফ্লাওয়ার ডিরেক্ট অবজেক্টটা এখানে আছে, আমি চাইলে ডিরেক্ট অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্টের জায়গায়, ইনডিরেক্ট অবজেক্টটাকে ডিরেক্ট অবজেক্টের জায়গায় লিখতে পারি। তবে তবে কি হবে আমরা একটু দেখি আগে। আমরা মিয়ের জায়গায় এই ফ্লাওয়ারটা যদি লিখি আর এখানে যদি মি লিখি, তাহলে দেখো তো সেন্টেন্সটা কিরকম শোনা যায়। হি গিভস এ ফ্লাওয়ার মি, মানে আসলে এটা কিন্তু তেমন সিকোয়েন্স হচ্ছে না বা অর্থে কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না। অর্থের মিলটা তখনই পাওয়া যাবে যদি আমি দুইটা অবজেক্টের মাঝখানে একটা প্রিপজিশন বসাই, এবং সেটা হবে টু অথবা ফর। এবার একটু অর্থটা দিয়ে দেখার চেষ্টা করি। হি গিভস এ ফ্লাওয়ার টু মি, সে আমাকে একটা ফুল দিয়েছে। অথবা যদি ফর দিয়ে অর্থ করতে চাই, হি গিভস এ ফ্লাওয়ার ফর মি, সে আমার আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে বা আমাকে একটা ফুল দিয়েছে। তাহলে দেখো অর্থটা কিন্তু এখন আগের অর্থটার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অর্থটা একই থাকতেছে। তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার হয়ে যায় যে আমি যদি কোনো একটা সেন্টেন্স লিখি এবং সেইখানে যদি সাবজেক্টের পরে মিটা হচ্ছে আমাদের কি ইনডিরেক্ট অবজেক্ট, যদি প্রথমে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট থাকে, ইনডিরেক্ট অবজেক্টকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট থাকলে সরাসরি সেই ডিরেক্ট অবজেক্টটা আমরা লিখতে পারবো। বাট যদি আমি ইনডিরেক্ট অবজেক্টের পরিবর্তে আমি যদি শুরুতে ডিরেক্ট অবজেক্টটা লিখতে চাই, তাহলে শুরুতে ডিরেক্ট অবজেক্ট থাকলে তারপরে ইনডিরেক্ট অবজেক্ট লেখার পূর্বে আমাকে অবশ্যই একটা প্রিপজিশন বসাতে হবে, এবং সেটা হচ্ছে টু অথবা ফর, তারপরেই বসাতে পারবো ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমি আবার একটু ক্লিয়ার করি যে যদি আমি কোনো একটা সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকার পরে যদি অবজেক্টগুলোকে লিখতে চাই, তাহলে অবশ্যই আমাকে ইনডিরেক্ট অবজেক্টটা আগে লিখতে হবে, তারপরে ডিরেক্ট অবজেক্ট। আর যদি আমি ডিরেক্ট অবজেক্টটা আগে লিখি, তাহলে অবশ্যই ডিরেক্ট অবজেক্টের পরে একটা প্রিপজিশন বসাতে হবে টু অথবা ফর, এবং তারপরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আমরা বসাবো। এই হচ্ছে আমার ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের বসানোর নিয়মটা। এখন চলো আমরা একটা জিনিস একটু দেখি। আমরা চলো একটা টেস্ট করি। আমি একটা প্রশ্ন বললাম she wants, সে চায়। ওয়ান্টস দেওয়ার পরে আমি এখানে কিছু অপশন দিলাম। প্রথম অপশন দিলাম হ্যাপি, দ্বিতীয়টা হ্যাপিনেস, তৃতীয়টা হ্যাপিলি, এবং 2 নাম্বার অপশন দিলাম না, কিছু না। তাহলে আমাকে বলতে হবে এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে কি বসবে। আমাদের প্রশ্নটা হচ্ছে she wants ড্যাশ, সে চায়। এখন দেখো আমি কিন্তু চাইলে এটাকে এই ভাবটাকে প্রশ্ন করতে পারি সে কি চায়, তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা উত্তর আসতেছে। তার মানে আমি বলতে পারতেছি এই জায়গাতে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে, অবশ্যই এখানে যেটা বলবে সেটাকে হতে হবে অবজেক্ট। কেন অবজেক্ট? তোমাদের কিন্তু এই বিষয়টা বোঝা উচিত যে এখানে একটা অবজেক্ট হবে। যদি তারপরও না বুঝো কেউ, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি, খেয়াল করো যে যেহেতু আমি ভার্বকে প্রশ্ন করতে পারতেছি সে ওয়ান্টস, বলতেছে সে ওয়ান্টস সে চায়, তাহলে আমি ভার্বকে যদি এখন প্রশ্ন করি সে কি চায়, তাহলে কিন্তু একটা উত্তর কিন্তু আসতেছে। সেই জন্যই যেহেতু উত্তর আসতেছে এবং ভাবকে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা জানি ভাবকে কি দ্বারা প্রশ্ন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হতে হবে অবজেক্ট। সেই জন্যই বললাম আমাদের ফিল ইন দ্য গ্যাপস এর এই ফাঁকা অংশটাতে আমাদের যা বসবে সেটা অবশ্যই অবজেক্ট। এখানে আরেকটা বিষয়, যদি আমাদের কোনো জিনিস অবজেক্ট হইতে হয়, তাহলে তাকে অবশ্যই হতে হবে নাউন অথবা প্রনাউন। নাউন অথবা প্রনাউন ছাড়া কোনো ওয়ার্ড অবজেক্ট হতে পারবে না। তাহলে এবার দেখো, এবার কিন্তু বিষয়টা আরো সহজ হয়ে গেল যে যেহেতু আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের অবজেক্ট বসবে এবং সেই অবজেক্টটা
হইতে গেলে তাকে অবশ্যই কি হতে হবে, নাউন অথবা প্রনাউন হতে হবে। এবার আমরা একটু মিলিয়ে দেখি। আমাদের প্রথম অপশনে আছে হ্যাপি, তাহলে হ্যাপি কি আমাদের নাউন? না, হ্যাপি নাউন না, তাহলে সেক্ষেত্রে এটা অবজেক্ট হওয়ার কোনো চান্স নাই। বি নম্বর অপশন হ্যাপিনেস, হ্যাপিনেসটা হচ্ছে নাউন, তার মানে আমাদের এই জায়গার এইখানে সঠিক উত্তর হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাপিনেস। নাম্বার সিতে হ্যাপিলি অ্যাডভার্ব, তাহলে এটা তো আসবে না, এটা আসার অপশন নেই। ডিতে তো নান নাই, হবেই না, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাপিনেস। তো আমরা যদি আসলে এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস বা এমসিকিউ এই বিষয়গুলো আমাদের জন্য বুঝতে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা আরেকটা একটু প্রশ্ন দেখি। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে, আচ্ছা আমরা প্রশ্নটা লিখি। হি সেন্ট দ্য কোম্পানি এ ফাইনাল মেল। তাহলে আমি লিখলাম হি সেন্ট দ্য কোম্পানি এ ফাইনাল মেল, সে কোম্পানিকে একটা ফাইনাল মেল পাঠিয়েছিল। তাহলে আমাকে এখন বলতে হবে এই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট আছে কিনা এবং সেই অবজেক্ট থাকলেই সেই অবজেক্টটা কি কি। তোমরা নিজেরা একটু চেষ্টা করো, আর আমিও তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমরা একটু নিজেরা আমার সাথে মিলানোর চেষ্টা করো যে তোমরা যে জিনিসটা চিন্তা করলে আসলে সেটা হচ্ছে কিনা। আচ্ছা, দেখো, তাহলে আমাদের প্রথম শর্ত যেহেতু ভার্বকে প্রশ্ন করতে হবে, তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি। কি দ্বারা প্রশ্ন করি? হি সেন্ট, সে পাঠিয়েছিল, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সে কি পাঠিয়েছিল। আমাদের উত্তর আসতেছে এ ফাইনাল মেইল, তাহলে অবশ্যই আমরা একটা উত্তর পেয়ে গেছি এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট। পরবর্তী প্রশ্ন যদি আমরা কাকে দ্বারা করতে চাই, তাহলে হি সেন্ট, সে পাঠিয়েছিল, সে কাকে পাঠিয়েছিল? দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানিকে কিন্তু পাঠিয়েছিল, তাই কিন্তু আমরা আরেকটা উত্তর পেয়ে গেছি। আচ্ছা, একটু আগেই আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে একটা অবজেক্ট আমাদের ইনডিরেক্ট অবজেক্ট হবে এবং আরেকটা অবজেক্ট হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট অথবা বস্তুবাচক অবজেক্ট। তাহলে যেটা হোয়াট দ্বারা যে প্রশ্নটা বা কি দ্বারা যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে বস্তুবাচক, এবং হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক। কিন্তু এখানে দেখো দুইটাই কিন্তু আমরা উত্তর যদিও দুইটা পেয়েছি, কিন্তু দেখতে গেলে কিন্তু দুটাকে কি মনে হচ্ছে যে কোম্পানি এটা কোনো ব্যক্তি তো না, বস্তুর মতই মনে হচ্ছে। এ ফাইনাল মেইল, একটা মেইল, এটা একটা বস্তুর মতই মনে হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা দুইটাই কিন্তু বস্তুবাচক দেখা যাচ্ছে, এরকমই দুইটাই কিন্তু বস্তুবাচকই পাচ্ছি উত্তর। তাহলে কি দুইটাই বস্তুবাচক? না, অবশ্যই এখানে একটা হচ্ছে ব্যক্তিবাচক এবং একটা বস্তুবাচক। তাহলে ব্যক্তিবাচক হবে কোনটা? অবশ্যই দা কোম্পানি, এইটাই হচ্ছে আমাদের ব্যক্তিবাচক। কেন ব্যক্তিবাচক? প্রথমত বললাম যে হোম দ্বারা যখন প্রশ্ন করছি তাহলে উত্তর পাওয়া গেছে, সেজন্য এটা ব্যক্তিবাচক। তবে বাস্তবিকভাবে চিন্তা করলে দেখো, কোম্পানি তো মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠানের তো আলাদা করে কোনো হোল্ডার নাই, তাহলে সেই ক্ষেত্রে এই কোম্পানি নিজে একটা ব্যক্তির মতো আচরণ করবে। কোনো সিদ্ধান্ত যখন একার আসবে না, কোম্পানির নামেই যখন সিদ্ধান্তটা যাবে, আহ, সেক্ষেত্রে এই কোম্পানিটা কিন্তু একটা ব্যক্তির মতো আচরণ করবে, সেজন্য কোম্পানিটা আসলে ব্যক্তিবাচক হিসেবে কাউন্ট করা হয়। তো সেই জন্য আমাদের এখানে দ্য কোম্পানি এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট এবং এই ফাইনাল মেইল এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? তো এই ছিল আমাদের অবজেক্ট নিয়ে আলোচনা। তার মধ্যে আবার কিছু বিষয় থেকে যে আমরা যেগুলো আমাদের মেইন যে জিনিসগুলো আমরা সেগুলো কথার মাঝে মাঝে কিন্তু বলে ফেলেছি, তারপর আমি একটু আলোচনা করতে চাই। যে দেখো, আমরা বলেছিলাম যে আমাদের ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, এবং সেই যদি অবজেক্টটা হয় সেই অবজেক্টটা অবশ্যই নাউন অথবা প্রনাউন হবে। এবং তার সাথে কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে যদি আমরা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি যে এটাই যদি আমাদের অবজেক্ট হয় একটা সেন্টেন্সে, তাহলে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো, এবং সেটা অবভিয়াসলি মেইন ভার্ব হিসাবেই আমার এই সেন্টেন্সে থাকবে। আমরা সেটাকে মেইন ভার্ব হিসেবে বলবো, প্রিন্সিপাল হিসেবে বলবো, বাট অবজেক্ট থাকার কারণে তাকে আমরা আলাদা করে ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো।
আরেকটা বিষয় যেটা আমরা বললাম যে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং তারপরে অবজেক্ট থাকলে অবজেক্টের পরেও মাঝে মাঝে কিছু বসতে পারে, এবং সেটা যদি বসে তাহলে সেই অবজেক্টের পরের অংশটাকে আমরা বলবো অ্যাডভার্ব। আর আরেকটা বিষয় সেখানে হচ্ছে আমাদের সেটা আমরা যখন পরবর্তীতে ভয়েস করব, সেই ভয়েসের ক্ষেত্রে আমাদের জিনিসটা কাজে লাগবে। যেমন আমরা ভয়েসটা আজকে করবো না, বাট ভয়েসের ক্ষেত্রে যে এই যে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টটা কাজে লাগে সেটা আমরা একটু দেখবো। আমরা একটা সেন্টেন্স যেটা একটু আগে আলোচনা করেছিলাম যে হি গিভস মি এ ফ্লাওয়ার, এখানে কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিয়েছি যে এই সেন্টেন্সের মধ্যে আমার মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং এ ফ্লাওয়ার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা যখন ভয়েস চেঞ্জ করব, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ডিরেক্ট অবজেক্টটা থাকবে সেই ডিরেক্ট অবজেক্টটার পরিবর্তন হবে, তার রিটেইন করবে আর কি, সেটা যে স্থির থাকবে। আমরা আসলে ভয়েস চেঞ্জের সময় বিষয়গুলো একটু আহ, আলোচনা করব, বা ভয়েস চেঞ্জের সময় বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিন্তু ভয়েস চেঞ্জ আমরা যারা জানি, একটু জানি, তার মধ্যে আমি তারপরে একটু বলতে চাই যে আমাদের কিন্তু সাবজেক্টটা অবজেক্টের জায়গায় রূপান্তরিত হয়ে আসে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় রূপান্তরিত হয়ে আসে। তো যেহেতু এখানে দুইটা সাবজেক্ট, সরি দুইটা অবজেক্ট, তাহলে আমরা তো দুইটা অবজেক্টকে হচ্ছে আমাদের সাবজেক্টে নিয়ে আসতে পারবো না, আমাদের একটা অবজেক্টই নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে বা ইনডিরেক্ট যে অবজেক্টটা থাকবে সেটাকে হচ্ছে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, এবং একটা অবজেক্ট থেকে যাবে। তাহলে যেই অবজেক্টটা আসলে তার জায়গায় অ্যাক্টিভ ভয়েসের যে জায়গায় ছিল সেই জায়গায় যেখানে থেকে যায় ওইটাকেই বলা হয় রিটেইন অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের ডিরেক্ট যে অবজেক্টটা থাকবে অর্থাৎ বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটি হচ্ছে আমাদের রিটেইন অবজেক্ট হিসেবে থাকবে। আশা করতেছি বিষয়টা তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর তারপরে বললাম আমরা যখন ভয়েস চেঞ্জ করব ওই সময় আমাদের রিটেইন অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট এগুলো নিয়ে কিন্তু আরো বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে, তখন আমরা বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। তো সেই পর্যন্ত অবজেক্টের আলোচনা আমাদের আজকে শেষ। নেক্সট ক্লাসে আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ভার্বের পরে যে এক্সটেনশনের যে বিষয়টা সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করতেছি তোমরা ক্লাসগুলো রেগুলার করতেছো এবং রেগুলার করবা, এইটা নিয়ে আমরা আশাবাদী। এই ভিডিওগুলো নিজেরা করো, প্র্যাকটিস করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও হচ্ছে এই বিষয়গুলো দেখতে পারে, শিখতে পারে। পরবর্তী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।